এটি উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামের গল্প। এই গ্রামে মেয়ে জন্ম হওয়া মানে একটা অভিশাপ। গ্রামটি খুব বড় নয়, বেশিরভাগ মানুষ চৌধুরী অজমল সিং এর ইটভাটায় মজুরি করে পেট চালায়। এই ভাটায় ধনুয়া নামের একজন লোকও কাজ করে, বয়স প্রায় ৪৫ বছর, অবিবাহিত এবং একা। বিয়ের আশা সে অনেক আগেই ছেড়ে দিয়েছিল। তার বিশ্বাস ছিল যে সারা জীবন কুমারই থাকবে, কিন্তু একদিন গ্রামের পুরোহিত তার জন্য একটা মেয়ে খুঁজে আনে। এই মেয়ের নাম ভরি, বয়স প্রায় ২১ বা ২২ বছর। গ্রামের লোকজন বলে যে সে খুব অলক্ষী, কারণটিও খুব অদ্ভুত। এখন পর্যন্ত তার ৩ বার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু প্রতিবারই বর মৃত্যুর মুখে চলে গেছে। একজনের মৃত্যু তো মণ্ডপে হয়ে গিয়েছিল, দ্বিতীয় সম্পর্ক কখনো সফলই হয়নি এবং তৃতীয়টা সবচেয়ে বেদনাদায়ক। বিয়ের দিন বর ঘোড়া থেকে পড়ে মারা যায়। পরে বিয়েতে আসা ৫ জন ব্যক্তি গল্পের আসল স্তর উন্মোচন করে। প্রথম হলো চৌধুরী আজমের সিং, গ্রামের সবচেয়ে বড় জমিদার এবং কর্মসংস্থানদাতা। দ্বিতীয় হলো তার ম্যানেজার সৌরভ, যে আগে মজুর ছিল, এখন চৌধুরীর বিশেষ গুন্ডা হয়ে উঠেছে। মজদুর থেকে সপ্তাহের টাকা আদায় করা এবং তাদের উপর দাদাগিরি করা এখন তার কাজ। তৃতীয় হলো গ্রামের পণ্ডিত, ধর্মের নামে ঢং করা এবং টাকার জন্য তন্ত্রমন্ত্র রচনা করা এবং মহিলাদের সমল লুট করা, এটাই ছিল তার আসল চরিত্র। চতুর্থ হলো গ্রামের দোকানদার, যে ধার দেয় তো দেয়, কিন্তু বদলে মহিলাদের শরীরের উপর খারাপ দৃষ্টি রাখে। এবং পঞ্চম, সবচেয়ে বিপজ্জনক, গ্রামের ডাক্তার, যাকে লোকে ভগবানের রূপ মনে করে, কিন্তু আসলে সে মানবতার সবচেয়ে বড় অপরাধী। পরের বিয়েতে চৌধুরীর দুটো ছোট ভাই দয়া এবং গোপালও উপস্থিত ছিল। দুজনেই তাদের বড় ভাইয়ের উপর রাগ দেখাচ্ছিল যে সে ধনোয়ার সাথে এত যুবতী ও সুন্দরী মেয়ের বিয়ে কিভাবে হতে দিল। এরা দুজন গ্রামের নির্বাচিত দুষ্কৃতকারী। গ্রামে সম্ভবত এমন কোনো মেয়ে বাকি নেই যার উপর তাদের নোংরা দৃষ্টি পড়ে নাই। বিয়ের দিন যখন পুরো গ্রাম ভোজে মগ্ন ছিল, সেই রাতে চৌধুরী দুই ভাই যা করলো তা কেউ কল্পনাও করেনি। তারা গ্রামের এক মানসিকভাবে অসুস্থ মেয়েকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যায় এবং পশুত্বের সব সীমা অতিক্রম করে। তারপর এই ভয়ে যে সেই কাউকে সত্যি না বলে দেয়, তাকে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। তাদের মনে হলো যে এই ঘটনাও আগের মতোই চাপা পড়ে যাবে, কিন্তু এবার কথা শুধু অপকর্ম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, এটি একটি হত্যাও ছিল। গ্রামের লোকেরা স্তম্ভিত হয়ে গেল এবং পুলিশ ইন্সপেক্টর চৌধুরীর সাথে পুরনো শত্রুতা সবাই জানতো। পরের দিন যখন চৌধুরী তার ভাইদের অনুতাপ করাতে মন্দিরে নিয়ে গেল, ঠিক তখনই ইন্সপেক্টর সেখানে হামলা চালালো। পুরো গ্রামের সামনে চৌধুরীর ভাইদের গ্রেপ্তার করলো এবং চৌধুরীর মাঝখানে বাঁচাতে এলে তখন ইন্সপেক্টর রাগ করে তার গালে এমন চড় মারলো যে পুরো মন্দিরে গুঞ্জরিত হয়ে উঠলো। ইন্সপেক্টর গর্জন করে বলল, সামর্থ্য থাকলে তোমার ভাইদের জামিন করিয়ে নাও, কিন্তু এবার আইনের পাল্লা থেকে কেউ বাঁচবে না। যদিও তার কাছে সরাসরি প্রমাণ ছিল না, কিন্তু তার বিশ্বাস ছিল যে ডিএনএ টেস্ট সত্য উন্মোচন করে দিবে। থানায় পৌঁছে দুই ভাইয়ের এমন আপ্যায়ন করা হলো যে শেষ পর্যন্ত তারা সবকিছু স্বীকার করে নিল। চৌধুরী শহরের উকিলের সাথে পরামর্শ করলো, কিন্তু উকিল স্পষ্ট বলল যে মামলা খুব জটিল, জামিন কঠিন নয়, অসম্ভব। হ্যাঁ, সেটিং করা গেলে বের করা যেতে পারে, কিন্তু তার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে। চৌধুরীর কাছে যখন টাকা ছিল না, ঠিক তখনই গ্রামের পণ্ডিত তার সাহায্যে এলো এবং বলল, চিন্তা করো না, মজুরদের মজুরি থেকে টাকা কিনে দাও। ৩০০ জন মজদুর আছে, প্রত্যেকের থেকে অর্ধেক মজুরি আটকে রাখো, দেখতে দেখতে টাকা পুরো হয়ে যাবে। এবং ঠিক তাই হলো, মজুরদের অর্ধেক মজুরি কেটে নেওয়া হলো। বাধ্য হয়ে মজুররা কাজ ছেড়ে যেতেও পারেনি, কারণ আশেপাশে অন্য কোনো ভাটা ছিল না। যে বিরোধীরা করতো তাকে হুমকি দেওয়া হতো বা তার কুণ্ডলি দেখিয়ে ভয় দেখানো হতো। গরিব মজদুরদের অবস্থা খারাপ থেকে খারাপ হয়ে গেল। বুধবার নামে এক মজুর তার অসুস্থ ছেলের ওষুধ পর্যন্ত কিনতে পারেনি। শেষ পর্যন্ত তার স্ত্রী মালতি ছেলে চিকিৎসার জন্য গ্রামের ডাক্তারের সাথে শুতে বাধ্য হলো। পরদিন ধনোয়া নিজে তার বকেয়া মজুরি চাইতে চৌধুরীর কাছে গেল। চৌধুরী নির্লজ্জভাবে বলল, টাকা চাই তো তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও, মজুরি পুরো মিলবে। এটা শুনে ধনোয়া জ্বলে উঠলো। সে পাল্টা বলল, ঠিক আছে চৌধুরী, আমি আমার 7 দিনের মজুরি ছেড়ে দিচ্ছি, তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। চৌধুরী এই উত্তরে আগুন হয়ে গেল। সে তার লাঠিওয়ালাদের সাথে মিলে ধনোয়াকে ভয়ানকভাবে পিটিয়েছে। যদিও সে বেঁচে গেল, কিন্তু ভয়ানকভাবে আহত হয়েছে। ডাক্তার এসে তাকে ব্যান্ডেজ করলো। ঘরে খাওয়া পর্যন্ত অভাব পড়ে গেল। ঠিক তখনই বুধবারের স্ত্রী স্কুলে যাওয়া মেয়েকে নিয়ে পণ্ডিতের কাছে পৌঁছালো। পণ্ডিত বলল, এর চিকিৎসা পুজো পাঠে হবে, রাতে একা মন্দিরে আসতে হবে এবং শুধু একটা বস্ত্রে। যখন সে এই কথা তার স্বামীকে বলল, তখন সে রাগে বলল, যদি পুজোর রোগ সারতো তাহলে দুনিয়ায় ডাক্তারদের দরকারই পড়তো না। পণ্ডিতের মনে কি নোংরামি পড়ছে আমি সবই বুঝি। এই ঢঙ্গে পড়ো না, বাচ্চা নিজে নিজেই সুস্থ হয়ে যাবে। সেই রাতে পুরোহিত দেরি পর্যন্ত মন্দিরে অপেক্ষা করতে থাকলো। গ্রামের লালা এটা দেখে পণ্ডিতের মজা নিল। পণ্ডিত রেগে উঠলো। এটা শুনে ডাক্তার ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলল, চিন্তা করো না, এখন দেখো আমি কি করি।
পরের দিন ডাক্তার চৌধুরীর সাহায্যে পঞ্চায়েত ডাকলো। পুরো গ্রামের সামনে এসে হাতে একটা মেডিকেল রিপোর্ট নেড়ে বলল গ্রামে মহামারী ছড়াতে চলেছে এবং এই রোগের কারণ ধনোয়া। লোকে স্তম্ভিত হয়ে বলল রোগের নাম কেউ শুনেনি, কিন্তু রিপোর্ট দেখে সবাই ভয় পেয়ে গেল। গ্রামে অশিক্ষিত এবং অন্ধবিশ্বাসী ছিল, তাই ডাক্তার এবং চৌধুরীর মিথ্যা সহজেই সত্য মেনে নেওয়া হলো। পীরে ফিসফিসানি শুরু হলো। ফলাফল হলো যে ধনোয়াকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। বেচারা ধনোয়া গ্রামের বাইরে একটি ভাঙ্গা ঝুপড়ি বানিয়ে থাকতে লাগলো। সে ভৌরীকেও নিজের থেকে দূরে করে দিল যাতে তাকেও এই রোগ না লাগে। ভৌরী একা পড়ে গেল। গ্রামে তার জন্য বেঁচে থাকা আরো কঠিন হয়ে গেল। কাজের খোঁজে সে চৌধুরীর ভাটার দিকে মুখ করলো, কিন্তু সেখানে তার জীবন নরকের চেয়েও খারাপ। মজুর এবং লাঠিওয়ালাদের দৃষ্টি তার শরীরের উপর শকুনের মতো আটকে থাকতো। এই সময় মুম্বাই থেকে একটা যুবক গ্রামে এলো। সে মজুরদের অবস্থার উপর ডকুমেন্টারি বানাচ্ছিল। তার দেখভালের দায়িত্ব ভৌরীকে দেওয়া হলো। রান্না করা, পরিষ্কার করা এবং শুটিং শেষ হওয়ার দিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ছেলেকে ছেড়ে দিতে যাওয়ার সময় রাস্তায় দুজনে ভিজে গেল এবং অন্ধকারে একে অপরের সাথে জড়িয়ে পড়লো। ভৌরীর মনে হলো এই মুহূর্ত কেউ দেখেনি, কিন্তু সোরেনের লোক তাদের হাতে হাতে দেখে ফেলে। পরদিন এই খবর আগুনের মতো গ্রামে ছড়িয়ে পড়ে। 5 জন প্রভাবশালী ব্যক্তি উন্মাদ হয়ে গেল। ছেলেকে সবার সামনে ভয়ানকভাবে পিটানো হলো এবং পঞ্চায়েতের ভৌরীর ওপর অভিযোগ লাগানো হলো। তামাশা দেখতে ধনোয়া হয়েছিল। সে ভৌরীর ওপর ঝাঁপিয়ে পড়লো এবং বলল তুমি আমাকে ধোঁকা দিয়েছ, এখন আমাদের কোনো সম্পর্ক নেই। এখন ভৌরী পুরোপুরি একা হয়ে গেল। না স্বামীর সহায়, না গ্রামের। দিন রাত অপমান সহ্য করার পর সে সেই পথ বেছে নিল যা গ্রাম তার সামনে ঠেলে দিচ্ছিল। সে চৌধুরী এবং তার চামচাদের কাছে খবর পাঠালো, এখন আমি ঠিক তাই করব যা তোমরা চাও, কিন্তু আমার মূল্য অন্য মহিলাদের থেকে 7 গুণ বেশি হবে। প্রথমে সবাই এটাকে উপেক্ষা করলো, কিন্তু গভীর রাত হতে 5 জন প্রভাবশালী একে একে তার ঘরে পৌঁছে গেল। নিলাম শুরু হলো। শেষ পর্যন্ত সবচেয়ে মোটা টাকা নিয়ে একজন ভৌরী এই ধান্দা শুরু করলো এবং এখন থেকে গ্রামের লাল সার ক্ষুধার্ত ভিড় ঝাঁপিয়ে পড়লো। ভৌরী এখন গ্রামের লালট নয়, গ্রামের সবচেয়ে দামি মহিলা হয়ে উঠেছে। ডাক্তার থেকে পুরোহিত পর্যন্ত, চৌধুরী থেকে মজুর পর্যন্ত সবাই তার শরীরে সদা করতে লাগলো। যে মহিলা নিজের অধিকারের জন্য লড়তে পারতো সে এখন গ্রামের লাল সার খেলনা হয়ে গেল। এখন গ্রামে এসব সাধারণ কথা হয়ে গিয়েছিল। পরির সম্মান বিক্রি হয়ে গিয়েছিল। কোনো বাধা দেওয়ার লোক ছিল না। অন্যদিকে চৌধুরী তার ভাইদের জমির জন্য উকিল নিয়ে দৌড়াদৌড়ি করছিল, কিন্তু ভাগ্যের কি এক মঞ্জুর ছিল। টাকা দেওয়া সত্ত্বেও ঠিক তখনই জর্জের বদলি হয়ে গেল এবং চৌধুরীর টাকা ডুবে গেল। উকিল নতুন উপায় সাজেস্ট করলো। বসন্তীর দাদির সাথে সমঝোতা করাও মামলা তুলে নেবে। চৌধুরী ভারী মনে তাদের কাছে পৌঁছালো, কিন্তু সেখানে এসে এমন এক সত্য শুনলো যা তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। দাদি বলল বসন্তী তোরই মেয়ে। চৌধুরীর হৃদয় থমকে গেল। আসলে বছরখানেক আগে তার একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেই থেকে বসন্তী জন্মেছিল। সে মানসিকভাবে দুর্বল হলেও রক্ত তো চৌধুরীরই ছিল। এই সত্য জেনে চৌধুরী ভিতর থেকে ভেঙে পড়লো। গভীর নীরবতা এবং চাপ তার আত্মাকে ঘিরে ফেললো। সে কারোর সাথে কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো এবং শেষ পর্যন্ত মানসিক চাপে তার মৃত্যু হলো। কেউ বুঝতে পারলো না চৌধুরীর মতো শক্তিশালী লোকের শেষে এমন কিভাবে হলো। কিন্তু চৌধুরীর মৃত্যুর পর গ্রামের নোংরামি বন্ধ হলো না। এর মধ্যে ডাক্তারের মেয়ে অসুস্থ হয়ে পড়লো। গোপনে চিকিৎসা করে জানতে পারলো যে তাকে এইডস হয়েছে। রাগে ডাক্তার তাকে মারধর করতে লাগলো এবং জিজ্ঞাসা করতে লাগলো কার সাথে মুখ কালো করেছিস। তার মেয়ে বলল তার সম্পর্ক ডাক্তারের সহকারী মনুর সাথে ছিল। যখন মনুর পিটুনি হলো তখন সে স্বীকার করলো যে সে ভৌরীর কাছে যেত। এই নাম শুনতেই ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়লো যে সেও ভৌরীর কাছে অনেকবার গিয়েছে, অর্থাৎ ভৌরী এখন মৃত্যুর কারণ হয়ে উঠেছে। ধীরে ধীরে পুরো গ্রাম মৃত্যুর শিলশিলা হয়ে উঠলো। মহিলা থেকে পুরুষ সবার অবস্থা খারাপ হতে লাগলো। যখন মিডিয়া পর্যন্ত এই খবর পৌঁছালো যে গ্রামে মহামারী ছড়াচ্ছে, তখন 100-এর বেশি লাশের পরীক্ষা করা হলো। রিপোর্ট বেরোলো, এইডস এর কথা জানা গেল এবং গ্রামে হাহাকার মচে গেল। এখন লোকে কাকে দোষ দিবে? সবার আঙ্গুল ধনোয়ার দিকে উঠলো, কারণ সে ছিল যাকে বছরখানেক আগে এইডস হয়েছিল বলে বলা হয়েছিল। রাগে গ্রামবাসী তাকে পিটিয়ে থানায় নিয়ে গেল। কিন্তু যখন তার রক্ত পরীক্ষা করা হলো সত্য সবার সামনে এলো। ধনোয়ার কখনো রোগ ছিলই না। আসলে ডাক্তার পঞ্চায়েতে মিথ্যা রিপোর্ট দেখিয়েছিল। আসল রোগ ভৌরী পর্যন্ত পৌঁছেছিল সে মুম্বাইয়ের ছেলে থেকে যে ডকুমেন্টারি শুট করতে এসেছিল। সেখান থেকে এই বিষ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এখন গ্রামবাসী রাগ ফেটে পড়লো। সত্য জেনে তারা ডাক্তার লালা পণ্ডিত এবং সোরেনকে ঘিরে ফেললো। পুলিশও চোখ বন্ধ করে রাখলো এবং সেই দিন পুরো গ্রাম নেকড়ের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। তাদের এত মারা হলো যে সেখানেই ছটফট করে তাদের মৃত্যু হলো। অন্যদিকে ধনোয়ার যখন জানলো ভৌরীর সেই রোগে শিকার হয়েছে, তখন যে শেষবার তার সাথে দেখা করতে গেল, কিন্তু ততক্ষণে ভৌরীর মৃত্যু হয়ে গেছিল। ধনোয়ার ভারী হৃদয়ে তার চিতা সাজালো এবং পুরো সম্মানের সাথে শেষ বিদায় দিল। এই পুরো গল্পটা বলে যে নিজের কর্ম থেকে কেউ বাঁচতে পারবে না। যেমন কর্ম তেমন ফল।